হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিশাদ কোচিং সেন্টার। তো আজকে পড়ব আর্থ ক্রাস্ট বা ভূত্বকের ধারণা বা ভূত্বকের গঠন। আর ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক, রাইট? ভূত্বকের ইংলিশ হচ্ছে ক্রাস্ট। তাহলে এটা হচ্ছে পুরো পৃথিবী, রাইট? তো পুরো পৃথিবীর অভ্যন্তরভাগ সম্বন্ধে পড়ব। তো আগে পড়ব ক্রাস্ট বা ভূত্বক কীভাবে সৃষ্টি হয়েছে, রাইট? তো একটু বলে দিচ্ছি, ক্রাস্ট বা ভূত্বক পৃথিবীর একটি অবিচ্ছেদ্য অংশ। ওকে, পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে, ভূত্বক বা পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে এই পৃথিবী ছিল সূর্যের মতো একটি জ্বলন্ত পিণ্ড। এই যে ভিতরটা জ্বলন্ত পিণ্ড আছে না, সূর্যের মতো একটি জ্বলন্ত পিণ্ড ছিল পৃথিবী। পরে কি হয়েছে, পরে কোটি কোটি বছর ধরে, মানে অনেক কোটি কোটি বছর ধরে এই পৃথিবী কি হলো, তাপ বিকিরণ করতে থাকে। তাপ বিকিরণ করে পুরো ঠান্ডা যখন হয়ে যায়, যখন ঠান্ডা হতে লাগে, পুরো তাপ বিকিরণ করে করে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার ফলে কি হয়, এই যেমন ব্যাসাল্ট পাথর, গ্রানাইট পাথর এইসব কঠিন হয়ে যায়, ঠান্ডা হয়ে কঠিন হয়ে যায়। তো এই কঠিন স্তরকেই বা আবরণকেই আমরা কি বলবো, ক্রাস্ট বা ভূত্বক বলবো। এই পৃথিবীর এই কঠিন স্তর, পৃথিবীর উপরিভাগের এই কঠিন স্তরকে কি বলা হয়, ক্রাস্ট বা ভূত্বক বলা হয়। ওকে, আশা করি একটু বুঝে গেছেন। আমি এমনি একটু বলে দিলাম হালকা, রাইট? তো ভূত্বকের অভ্যন্তরভাগ সম্বন্ধে পড়ব। তাহলে এটা পুরোটাই পৃথিবী, ঠিক আছে? তো পৃথিবীর এটা উপরিভাগ করেছি অর্ধেক, এটা হচ্ছে কন্টিনেন্টাল মানে মহাদেশীয়, আর এটা হচ্ছে ওশেনিক, এই যে জল যেগুলো আছে, এটা আটলান্টিক মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর, অর্ধেক জল করেছি। আর অভ্যন্তরভাগ সম্বন্ধে পড়বো, তার জন্য পৃথিবীর ভিতরের দিকে আমি দেখিয়েছি, ঠিক আছে? এই যে দেখুন, একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার, পাঁচটা লেয়ার, ছটা লেয়ার আছে, তাই না? পৃথিবীর ভিতর ভাগ, আর এটা উপরের ভাগ। তাহলে এই যে জল আছে না, জলটাকে কি বলা হয়, ওশেনিক ক্রাস্ট। জলটাকে বলা হয় ওশেনিক ক্রাস্ট। তো এই ওশেনিক ক্রাস্ট কত কিলোমিটার থেকে কত কিলোমিটার? ওশেনিক ক্রাস্ট যেটা আছে, মানে জলের ভিতর থেকে কত কিলোমিটার ঠিক আছে, মানে মোটা কতটা আছে লেয়ার। তাহলে প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরের নিচে আছে 5 থেকে 7 কিলোমিটার ঠিক, 5 থেকে 7 কিলোমিটার ঠিক মোটা, ঠিক আছে, বা পুরু। আর এই যে এটা ভূত্বক, ঠিক আছে, এটা ভূত্বক, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, রাইট? আর এখানে তো ফ্লোরিডা আছে, যাই হোক ওগুলো তো পরে। তো এটা হচ্ছে মহাদেশীয় মানে কন্টিনেন্টাল ক্রাস্ট। এই দেখুন, কন্টিনেন্টাল ক্রাস্ট মহাদেশীয় ভূত্বক, আর এটা ওশেনিক ভূত্বক, ঠিক আছে? তাহলে মহাদেশীয় ভূত্বক, এটা জলের উপরে আছে মহাদেশীয় ভূত্বক, তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট বলা হয় ইংলিশে। তাহলে এটা কত কিলোমিটার পুরু আছে? 17 কিলোমিটার ঠিক, 17 কিলোমিটার ঠিক। মানে ভূত্বক থেকে ভূ অভ্যন্তর ভাগ কত কিলোমিটার আছে, মানে ঠিক 17 কিলোমিটার ঠিক মোটা। আর যদি সমুদ্রের নিচ থেকে নাপা যায় তাহলে কত কিলোমিটার? 5 থেকে 7 কিলোমিটার ওশেনিক ক্রাস্ট আছে। ওশেনিক ক্রাস্ট কোর পর্যন্ত না, কোর পর্যন্ত অনেক কিলোমিটার। ওকে, এটা শুধু ক্রাস্ট সম্বন্ধে বলছি। তাহলে ওশেনিক ক্রাস্ট বুঝে গেলেন, 5 থেকে 7 কিলোমিটার পুরু বা মোটা। আর কন্টিনেন্টাল ক্রাস্ট মানে এই ভূত্বক হচ্ছে 17 কিলোমিটার ঠিক বা পুরু, রাইট? তো তাহলে ভূত্বককে, পৃথিবীর ক্রাস্টকে কয় ভাগে ভাগ করা হয়? পৃথিবীর ক্রাস্টকে, এই লেয়ারগুলো কয় ভাগে ভাগ করা হয়? অ্যাকচুয়ালি 1 2 3 4 5 5 ভাগে ভাগ করা হয়, কিন্তু প্রথমে বলতে হবে 3 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তাহলে পৃথিবীর অভ্যন্তরভাগকে, মানে পৃথিবীর উপরে আমরা বাস করি, উপরে অন দ্য আর্থ বলি না ইংলিশে, অন দ্য আর্থ মানে পৃথিবীর উপরে বাস করি। আবার বলবেন না যে ইন দ্য আর্থ, ইন দ্য আর্থ মানে হচ্ছে পৃথিবীর কোরে বাস করি, তাহলে ইংলিশে এটা অনেক কেউ ভুল করে। তাহলে অন দ্য আর্থ হবে, মানে আমরা পৃথিবীর উপরে বাস করি। আর এটা হচ্ছে ইন দ্য আর্থ, বিলো দ্য আর্থ, ইন দ্য আর্থ মানে পৃথিবীর ভিতরে জ্বলন্ত পিণ্ডের মধ্যে কি আমরা বাস করি না। যাই হোক, এটা একটু বলে দিলাম। তাহলে অন দ্য আর্থ বলবেন ইংলিশে, আর এটা হচ্ছে ইন দ্য আর্থ। তাহলে পৃথিবীর ভিতরই ভাগ সম্বন্ধে পড়বো। তাহলে ক্রাস্টকে কয় ভাগে ভাগ করা হয়? ক্রাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? ক্রাস্ট
একটা হচ্ছে ক্রাস্ট, যেটা পৃথিবীর উপরিভাগ। 2 নম্বর হচ্ছে ম্যান্টেল, যেটাকে আমরা গুরুমণ্ডল বলি। এই যে ম্যান্টেল, এটা হচ্ছে ম্যান্টেল, এটাকে গুরুমণ্ডল বলা হয়। তারপরে হচ্ছে কোর, এই যে কোর, ঠিক আছে, কোর, কোর হচ্ছে এটা কেন্দ্রমণ্ডল বলা হয়, যেটাকে বাংলায় কেন্দ্রমণ্ডল বলা হয়। তাহলে ক্রাস্টকে পৃথিবীর আর্থ ক্রাস্টকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ভূত্বক, 2 নম্বর হচ্ছে গুরুমণ্ডল, 3 নম্বর হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে ভূত্বক, ওকে, তারপরে হচ্ছে ম্যান্টেল মানে গুরুমণ্ডল, তারপর হচ্ছে কোর। এবার এই 3টাকে আবার কি করেছে, দুটো দুটো করে ভাগ করেছে। কি কি? আপার ক্রাস্ট উপরিভাগের ভূত্বক আপার ক্রাস্ট, আর এটা হচ্ছে লোয়ার ক্রাস্ট। তো আমি এখানে লোয়ার ক্রাস্ট লিখিনি, এই যে এখানে দেখে নেন, জায়গা নেই ওই জন্য লিখিনি। আপার ক্রাস্ট মানে উপরিভাগের ভূত্বক, আর একটু নিচে দেখুন কালো হয়ে আছে, এটা হচ্ছে কি লোয়ার ক্রাস্ট মানে নিচে ভূত্বকের নিচের ভাগের ক্রাস্ট। ওকে, ভূত্বকের নিচের ভাগের ক্রাস্ট। তাহলে আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্ট। তারপর আবার গুরুমণ্ডলকে ভাগ করা হয়েছে, ম্যান্টেলকে। এই যে দেখুন ম্যান্টেল, এটা আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেল, আপার ম্যান্টেল আর এটা হচ্ছে লোয়ার ম্যান্টেল। ওকে, তারপর দেখুন আউটার কোর, এটা হচ্ছে আউটার কোর, পেন যেখানে দেখাচ্ছে ওখানে দেখুন আউটার কোর, আর এটা হচ্ছে কি ইনার কোর, একদম লাস্ট ইনার কোর। ওকে, তাহলে বোঝা গেল এক কথায় উপরের ভূত্বক নিচের ভূত্বক, উপরের গুরুমণ্ডল নিচের গুরুমণ্ডল, ঠিক আছে, উপরের কেন্দ্রমণ্ডল বা বহিঃকেন্দ্রমণ্ডল যেটা বলা হয়, আর ইনার কোরকে বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল, লাস্ট যেটা। ওকে, এগুলো সব জ্বলন্ত পিণ্ড, পুরো গ্যাসীয় পদার্থ ভর্তি হয়ে আছে পৃথিবীর ভিতর ভাগে। ওকে, তো তাহলে এবার এখন পড়ি। প্রথমে ক্রাস্ট তো বলে দিলাম, তো ক্রাস্ট সম্বন্ধে একটু বলে দিই। তো এই ক্রাস্ট যে আছে, ক্রাস্ট ভূত্বক শিয়াল ও সীমা এই দুটি স্তর নিয়ে গঠিত হয়েছে। শিয়াল ও সীমা এই দুটি স্তর নিয়ে গঠিত। তো শিয়াল মানে কি, SIAL, শিয়াল 8, 5, 6, 7 সব ক্লাসে আছে, সবাই জানে। শিয়ালের অর্থ হচ্ছে SI থেকে কি সিলিকা, আর এল থেকে কি অ্যালুমিনিয়াম, ওই জন্য একে শিয়াল বলা হয়। শিয়াল মানে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, আর সীমা মানে হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। তাহলে ভূত্বক বা ক্রাস্ট কি নিয়ে গঠিত, শিয়াল এবং সীমা নিয়ে গঠিত। সিলিকা অ্যালুমিনিয়াম এবং সিলিকা ও ম্যাগনেসিয়াম এই দুটি স্তর নিয়ে গঠিত হয়েছে। ওকে, শিয়াল ও সীমাকে মানে শিয়াল ও সীমাকে বিভক্ত করেছে কে, কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি রেখা। ওকে, তাহলে শিয়াল ও সীমাকে বিভক্ত করেছে কনরাড বিযুক্তি রেখা বা কনরাড ডিসকন্টিনিউটি। তো কনরাড ডিসকন্টিনিউটি কোনটা হবে, এখানে হবে, ঠিক আছে, এই দেখে নিন এখান থেকে। ওকে, তো কনরাড এই দেখুন এখানে শিয়াল আর সীমা আছে, এখানে সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা ক্রাস্ট গঠিত আপার ক্রাস্ট, আর লোয়ার ক্রাস্টটা হচ্ছে এই যে কালো হয়ে নাই লোয়ার ক্রাস্ট, এটা হচ্ছে সীমা মানে সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তাহলে আপার ক্রাস্ট হচ্ছে সিলিকা ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, আর লোয়ার ক্রাস্ট হচ্ছে এই যে লোয়ার ক্রাস্ট হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। তো এই যে সীমারেখা আছে, বা এক কথায় আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্টের মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়, মানে আপার ক্রাস্ট, এই যে সবুজ হয়ে আছে আপার ক্রাস্ট, আর কালোটা হচ্ছে লোয়ার ক্রাস্ট। তাহলে আপার ক্রাস্ট এবং লোয়ার ক্রাস্টের মধ্যবর্তী সীমাকে কি বলা হয়, সেটাকে বলা হয়, এই যে দেখুন আপার ক্রাস্ট, আমি একটু প্লাস করে দিচ্ছি, আপার ক্রাস্ট প্লাস লোয়ার ক্রাস্ট, বা শিয়াল বা সীমাও বলতে পারেন, শিয়াল বা সীমার মধ্যবর্তী সীমাকে কি
কোন রেখা বলা হয়? সেটাকে বলা হয় কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি রেখা বলা হয়। কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি রেখা বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এটাকে শিয়াল বা সীমা বা আপার ক্রাস্ট, এটা বলবেন আপার ক্রাস্ট প্লাস লোয়ার ক্রাস্ট, বা শিয়াল বা সীমার মধ্যবর্তী সীমারেখাকে কি বলা হয়? কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি রেখা। এই যে কনরাড বিযুক্তি রেখা। ওকে, আশা করি বুঝে গেলেন। তো ক্রাস্ট, তো ভূত্বকের গড় গভীরতা, এই যে ভূত্বক ক্রাস্টের গড় গভীরতা হচ্ছে কত? মহাদেশের নিচে দেখবেন 17 কিলোমিটার, আগে বললাম মহাদেশের নিচে ক্রাস্টের 17 কিলোমিটার, কন্টিনেন্টাল ক্রাস্ট 17 কিলোমিটার এর গভীরতা। ওকে, মানে ক্রাস্টের গড় গভীরতা মহাদেশের নিচে 17 কিলোমিটার, এই যে 17 কিলোমিটার। আর এবং মহাসাগরের নিচে, এই মহাসাগর নিচে এর গড় গভীরতা মানে ওশেনিক ক্রাস্টের গড় গভীরতা 5 থেকে 7 কিলোমিটার। 5 থেকে 7 কিলোমিটার ওশেনিক ক্রাস্টের গড় গভীরতা 5 থেকে 7 কিলোমিটার। কমপ্লিট, আশা করি বুঝতে পারলাম। তো ক্রাস্টের ঘনত্ব 2 এই যে ক্রাস্টের ঘনত্ব হচ্ছে 2.5 থেকে 2.9 গ্রাম পার সেন্টিমিটার। ওকে, ক্রাস্ট বা ভূত্বকের ঘনত্ব হচ্ছে 2.5 মানে আড়াই মানে 2.5 বা 2.5 থেকে 2.9 গ্রাম পার সেন্টিমিটার হয় এর ঘনত্ব, ক্রাস্টের ঘনত্ব বা ভূত্বকের ঘনত্ব। ওকে, তাহলে আপার ক্রাস্ট লোয়ার ক্রাস্ট বুঝে গেলেন। তাহলে আপার ক্রাস্ট ও লোয়ার ক্রাস্ট কত কিলোমিটার পর্যন্ত থাকে? তাহলে 0 থেকে 100 কিলোমিটার পর্যন্ত থাকে। ওকে, তো এরই মধ্যে এখানে দেখুন, তাহলে এই যে এখানে কি লেখা আছে? দ্য সলিড ক্রাস্ট অর দ্য হার্ড টপ লেয়ার অফ দ্য আর্থ ইজ কল্ড দ্য লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার, it is made up of rocks and minerals and is covered by a thin layer মানে পাতলা লেয়ার of soil মানে মাটির পাতলা স্তর। এক্সাম্পলস দ্যাট মাউন্টেন্স, প্লাটিউস মালভূমি, প্লেন্স সমভূমি, আর মাউন্টেন্স মানে তো পর্বতমালা জান। তাহলে লিথোস্ফিয়ার কাকে বলা হয়? তো লিথোস্ফিয়ার হচ্ছে কি, এই ক্রাস্টের উপরিভাগকে লিথোস্ফিয়ার বলা হয়। ক্রাস্টের উপরিভাগ 0 থেকে 100 কিলোমিটার পুরু বা মোটা, 0 থেকে 100 কিলোমিটার মোটা, মানে আপনার ক্রাস্টের আপার ক্রাস্ট আর লোয়ার ক্রাস্টের উপরিভাগে দেখবেন সলিড বা হার্ড যেগুলো আছে। হার্ড কি আছে ক্রাস্টের উপরে? হার্ড পর্বতমালা আছে, তারপরে প্লাটিউ মালভূমি আছে, ব্যাসাল্ট দিয়ে গঠিত যেগুলো, গ্রানাইট পাথর দিয়ে গঠিত পাহাড় পর্বত সমভূমি, ঠিক আছে, এইসব আছে। তো এর মধ্যে এই সবকে কি বলা হয়? এক কথায় লিথোস্ফিয়ার বলা হয়। তো লিথোস্ফিয়ারে কি কি পাওয়া যায়? লিথোস্ফিয়ার কি কি দ্বারা গঠিত? লিথোস্ফিয়ার রক্স আর মিনারেলস দ্বারা গঠিত। লিথোস্ফিয়ার শিলা ও বিভিন্ন রকম খনিজ দ্বারা গঠিত। ওকে, তাহলে ক্রাস্টের উপরিভাগ মানে পর্বতমালা, সলিড পর্বতমালা, ব্যাসাল্ট পাথর দিয়ে হোক বা গ্রানাইট পাথর দিয়ে হোক, পর্বতমালা, সমভূমি, মালভূমি, এক কথায় ক্রাস্টের উপরিভাগকে লিথোস্ফিয়ার বলা হয়। আর এই উপরিভাগ বিভিন্ন ধরনের খনিজ পদার্থ ও বিভিন্ন ধরনের শিলা দ্বারা গঠিত। তাহলে এই অংশকে কি বলা হয়? লিথোস্ফিয়ার বলা হয়। যদি লিথোস্ফিয়ার বলে যে লিথোস্ফিয়ার কাকে বলা হয়, তাহলে এটা আশা করি বুঝে গেলেন লিথোস্ফিয়ার কাকে বলা হয়। আন্ডারস্টুড? এবার যদি বলে অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলা হয়, অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলা হয়, তাহলে অ্যাসথেনোস্ফিয়ার বলা হয় 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত, এই যে দেখুন প্লাস করেছি আমি, 100 কিলোমিটার থেকে 700 কিলোমিটার মোটা যে স্তরটি আছে তাকে অ্যাসথেনোস্ফিয়ার বলে। মানে এখানে দেখুন এই যে 100 থেকে নিয়ে
700 কিলোমিটার, মানে আপার ম্যান্টেল আছে না, আপার ম্যান্টেল 700 কিলোমিটার পর্যন্ত। তাহলে 100 থেকে 700 মানে 100 থেকে 700 কিলোমিটার, এই যে এখানে 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত এই অংশটাকে বলা হয়, এই যে এখান থেকে এখান পর্যন্ত এই অংশটাকে কি বলা হয়, অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়, অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, তাহলে এই অংশটি কি কি খনিজ দ্বারা গঠিত? তাহলে যদি ক্রাস্ট থেকে ধরি, মানে 0 থেকে 100 কিলোমিটার থেকে 700 কিলোমিটার, তাহলে কী কী? শিয়াল, সীমা, এইসব নিয়ে গঠিত। তারপরে আপার ম্যান্টেল সলিড যেই সব পদার্থ আছে ম্যান্টেলে, সেই সব নিয়ে গঠিত। তাহলে এক কথায় 100 থেকে 700 কিলোমিটারের 100 থেকে 700 কিলোমিটার যে মোটা অংশটি অবস্থিত তাকে আমরা অ্যাস্থেনোস্ফিয়ার বলি। বোঝা গেল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিথোস্ফিয়ার হচ্ছে ক্রাস্টের মানে ভূত্বকের উপরিভাগের অংশকে লিথোস্ফিয়ার বলা হয়, আর অ্যাস্থেনোস্ফিয়ার বলা হয় 100 থেকে, এই যে 100 প্লাস 700 করেছি, 100 প্লাস 700, 100 থেকে 700 কিলোমিটারের মোটা স্তরটিকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। আশা করি বুঝে গেছেন, এইটুকুকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। ওকে, আর লিথোস্ফিয়ার হচ্ছে ক্রাস্টের উপরিভাগকে বলা হয়, ক্রাস্টের উপরিভাগকে। তাহলে লিথোস্ফিয়ার কমপ্লিট, অ্যাস্থেনোস্ফিয়ার আশা করি কমপ্লিট। আর যদি বুঝতে প্রবলেম হয় তা কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো আবার। মানে এগুলো অনুমান করেছে সায়েন্টিস্ট। ওকে, তো এগুলো পরীক্ষায় আসে প্রায়, আন্ডারস্টুড? তাহলে এবার পড়বো কি, আর আপার ক্রাস্ট প্লাস লোয়ার ক্রাস্টকে কী বলা হয়? কর্নার ডিসকন্টিনিউটি বা কর্নার বিযুক্তি রেখা। ও ফ্রেন্ডস, আরও যেগুলো বিযুক্তি রেখা আছে বা ডিসকন্টিনিউটি, এগুলো মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব আসে পরীক্ষায়, আশা করি হয়ে যাবে। তো এবার পড়বো কি, আপার ম্যান্টেল। ঠিক আছে, এবার পড়বো আপার ম্যান্টেল মানে গুরুমণ্ডলের উপরিভাগ, তাহলে আপার ম্যান্টেল কোনটা? এইটা গুরুমণ্ডলের উপরিভাগ, আপার ম্যান্টেল এটাকে বলা হয়। তাহলে আপার ম্যান্টেলটা এবার পড়ি। তো আপার ম্যান্টেল কি? এই যে পৃথিবী আছে না, পৃথিবীর উপরের আবরণটি হলো ভূ অভ্যন্তরের শিলার একটি খুব মোটা স্তর। এই শিলার একটি খুব মোটা স্তর, এই দেখুন মোটা হয়ে আছে, মোটা স্তর এটা। ঠিক আছে, তাহলে পৃথিবীর উপরের আবরণটি হলো ভূ অভ্যন্তরের শিলার একটি খুব পুরু স্তর বা মোটা স্তর। এই যে এটা মোটা স্তর, এটাকে বলা হয় মোটা স্তর, এটা হচ্ছে আপার ম্যান্টেল। এই যে এটা মোটা স্তর। ওকে, যা ভূত্বকের ঠিক নিচে অবস্থিত। এই মোটা স্তরটা এই ক্রাস্টের নিচে অবস্থিত, মানে আপার ম্যান্টেল ক্রাস্টের ঠিক নিচে অবস্থিত। তো দেখুন, ক্রাস্টের ঠিক নিচে অবস্থিত আপার ম্যান্টেল, রাইট? ক্রাস্টের ঠিক নিচের অবস্থিত মানে লোয়ার ক্রাস্টের নিচে অবস্থিত। ওকে, আপার ম্যান্টেল। তাহলে প্রায় 10 কিলোমিটার মহাসাগরের নিচে, মানে আপার ম্যান্টেলটা হচ্ছে প্রায় 10 কিলোমিটার মহাসাগরের নিচে। যেমন এগুলো ক্রাস্ট 5 থেকে 7 কিলোমিটার ওশেনিক ক্রাস্ট, তারপর কন্টিনেন্টাল ক্রাস্ট যেমন 17 কিলোমিটার ঠিক, ওইরকম আপার ম্যান্টেল হচ্ছে 10 কিলোমিটার ঠিক। আপার ম্যান্টেল হচ্ছে মহাসাগরের নিচে 10 কিলোমিটার এবং প্রায় আপার ম্যান্টেল হচ্ছে মহাসাগরের নিচে 10 কিলোমিটার ঠিক। আপার ম্যান্টেল হচ্ছে মহাসাগরের নিচে 10 কিলোমিটার ঠিক থাকে এবং প্রায় 35 কিলোমিটার মহাদেশের নিচে পর্যন্ত থাকে, এবং 35 কিলোমিটার মহাদেশের নিচে পর্যন্ত থাকে। এই যে মহাদেশ আছে না, এই মহাদেশের নিচে পর্যন্ত আপার ম্যান্টেল কত থাকে? 35 কিলোমিটার। ওকে, 35 কিলোমিটার। তাহলে মহাসাগরে আপার ম্যান্টেলের ঠিক কতটা থাকে, মানে পুরো মোটা কতটা থাকে? 10 কিলোমিটার। আর মহাসাগরে কতটা থাকে? 35 কিলোমিটার। আন্ডারস্টুড? এবং শেষ হয় প্রায় 670 কিলোমিটার, এবং শেষ হয় আপার ম্যান্টেল শেষ হয় কোথায়? 670 কিলোমিটারে শেষ হয়ে যায়। আপার ম্যান্টেলটা 670 কিলোমিটারে শেষ হয়ে যায়। বোঝা গেল? এই আপার ম্যান্টেলটা 670 কিলোমিটারে শেষ হয়ে যায়। আন্ডারস্টুড? মানে এর এই আপার ম্যান্টেলের এখান থেকে শেষ আপার ম্যান্টেল। বোঝা গেল? তো ভূত্বকের বা ক্রাস্টের সাথে, এই ক্রাস্টের সাথে উপরের সীমানার
তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। তাহলে ক্রাস্ট থেকে আপার ম্যান্টেল, মানে ক্রাস্ট থেকে আপার ক্রাস্ট থেকে লোয়ার ক্রাস্ট, তারপরে লোয়ার ক্রাস্ট থেকে আপার ম্যান্টেল, তারপরে লোয়ার ম্যান্টেল পর্যন্ত তাপমাত্রা কত থাকে? 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে। চিন্তা করছেন কত তাপমাত্রা? 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে এবং আস্তে আস্তে বাড়তে থাকে। প্রতি 30 কিলোমিটার অন্তর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে। এটা ভেবে নেন, ক্রাস্ট থেকে নিয়ে শুরু করে প্রতি 30 কিলোমিটার অন্তর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় ভূ অভ্যন্তরে। ওকে, মনে থাকবে, প্রতি 30 কিলোমিটার অন্তর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় ভূ অভ্যন্তরে। আন্ডারস্টুড? তাহলে ক্রাস্ট থেকে আপার ম্যান্টেল পর্যন্ত তাপমাত্রা কত থাকে? 200 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে। ওকে, তো উপরের এই যে উপরের ম্যান্টেল, মানে আপার ম্যান্টেলের উপাদানগুলি কী কী? আপার ম্যান্টেলের উপাদানগুলি কী কী? তা আপার ম্যান্টেল, এই যে আপার ম্যান্টেল আছে না, এই আপার ম্যান্টেল, তা আপার ম্যান্টেল কী কী পদার্থ বা কী কী খনিজ সম্পদ দিয়ে গঠিত? তা আপার ম্যান্টেল গঠিত হচ্ছে, আপার ম্যান্টেলে 55% অলিভাইন থাকে। এই আপার ম্যান্টেলে 55% অলিভাইন থাকে। অলিভাইন মনে রাখুন, 55% অলিভাইন থাকে। তারপরে 35% পাইরোক্সিন থাকে। 35% পাইরোক্সিন থাকে, রাইট। এবং 5 থেকে 10% ক্যালসিয়াম অক্সাইড থাকে। 5 থেকে 10% ক্যালসিয়াম অক্সাইড থাকে। আরও কিছু খনিজ পদার্থ থাকে, তো ওগুলো আর বললাম না, এই 3টে ইম্পর্টেন্ট, মনে রাখুন। তো তাহলে আপার ম্যান্টেল উপাদানগুলি কী কী? তাহলে 55% অলিভাইন থাকে আপার ম্যান্টেলে, 35% পাইরোক্সিন এবং 5 থেকে 10% ক্যালসিয়াম অক্সাইড থাকে। এছাড়াও ইত্যাদি আরও খনিজ পদার্থ থাকে এবং গভীরতার সাথে সাথে খনিজ পদার্থ চেঞ্জ হতে থাকে, আরও বাড়তে থাকে। ওকে, তারপরে লোয়ার ম্যান্টেল আসবে এবং গভীরতার সাথে সাথে বাড়তে থাকে। তো আপার ম্যান্টেলের এবার সীমানা দেখুন। তাহলে আপার ম্যান্টেলের সীমানা হচ্ছে, এই যে আপার ম্যান্টেল আছে না, তাহলে আপার ম্যান্টেল 1 মিনিট, এখানেই হবে আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলকে, এই যে আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল, তাহলে এটা আপার ম্যান্টেল, এটা লোয়ার ম্যান্টেল। তাহলে আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল, এই যে এইভাবে একটা দাগ দেওয়া নাই, সবুজ আর লালের মিডিল একটা সীমারেখা আছে। তো এই যে আপার ম্যান্টেল আর লোয়ার ম্যান্টেলের মিডিলে একটা সীমারেখা আছে না, এই যে সীমারেখা, বিযুক্তি রেখা বলা হয় একে, বিযুক্তি বা ডিসকন্টিনিউটি। তাহলে এটাকে কী বলা হয়? তাহলে আপার ম্যান্টেল, মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপার ম্যান্টেল প্লাস লোয়ার ম্যান্টেলের সীমারেখাকে কী বলা হয়? রেপিডটি ডিসকন্টিনিউটি। আপার ম্যান্টেল প্লাস লোয়ার ম্যান্টেলের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় রেপিডটি ডিসকন্টিনিউটি বা রেপিডটি বিযুক্তি রেখা যাকে বলা হয় বাংলায়। ওকে, তাহলে আপার ম্যান্টেল, এই যে আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় সবুজের এই যে সীমারেখাটা আছে, এই সীমারেখাকে বলা হয় রেপিডটি ডিসকন্টিনিউটি। আন্ডারস্টুড ফ্রেন্ডস? আশা করি বুঝতে পেরেছি। খুব কঠিন এটা চ্যাপ্টার, ভালো করে বুঝে যান। ওকে, তাহলে আপার ম্যান্টেল, আবার বলছি, আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলের, আপার ম্যান্টেল প্লাস লোয়ার ম্যান্টেলের মধ্যবর্তী সীমারেখাকে কী বলা হয়? রেপিডটি ডিসকন্টিনিউটি। কমপ্লিট আপার ম্যান্টেল। এবার পড়বো কি? লোয়ার ম্যান্টেল। এই যে লোয়ার ম্যান্টেল, ঠিক আছে। তাহলে লোয়ার ম্যান্টেল ঠিক কত দেখছেন? লোয়ার ম্যান্টেল 1885 কিলোমিটার ঠিক।
লোয়ার ম্যান্টেল 2885 কিলোমিটার থিক, মানে পুরু। লোয়ার ম্যান্টেল এই সবুজটা দেখুন, এই যে এটা হচ্ছে লোয়ার ম্যান্টেল। লোয়ার ম্যান্টেল, তারপর আবার হবে লোয়ার ম্যান্টেল ও আউটার ম্যান্টেলের সীমারেখাকে কি বলা হয়, এটাও মনে রাখবেন, তো ওটা পরে বলছি। তাহলে এখন পড়বো এবার লোয়ার ম্যান্টেল, মানে গুরুমণ্ডলের নিচের ভাগ। লোয়ার ম্যান্টেল এই সবুজের দিকে দেখুন, সবুজ যে, ঠিক আছে, কালি এখানে ইয়েলো এইসব হতো, কিন্তু কালি নেই ইয়েলো, ওই জন্য সবুজ করেছি, একটু বুঝে যান। ওকে, অ্যাকচুয়ালি এটা মহাদেশের সবুজ হয়ে গেছে, কিন্তু এটা সবুজ না, এটা ইয়েলো হতো, এখানেও একটু চেঞ্জ হতো এই কালারগুলো, তো কালারের একটু অসুবিধা আছে, ওই জন্য করিনি, ঠিক আছে, তো বুঝে যান, এটা পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগ। তাহলে আপার মেন্টাল পড়লাম, এবার পড়বো লোয়ার মেন্টাল। তাহলে লোয়ার মেন্টাল 2885 কিলোমিটার পুরু বা মোটা। লোয়ার মেন্টালের ঠিক কত, লোয়ার মেন্টাল কত দূর পর্যন্ত মোটা আছে, তাহলে 2885 কিলোমিটার পর্যন্ত মোটা আছে লোয়ার মেন্টাল। এই যে লোয়ার মেন্টাল, ওকে, লোয়ার মেন্টাল এটা একদম পেনে দেখুন। তাহলে পৃথিবীর আবরণ হলো ক্রাস্ট, এবং পৃথিবীর যে আবরণ আছে সেটা হচ্ছে ক্রাস্ট এবং কোরের, ক্রাস্ট এবং আউটার কোরের মানে বাইরের কেন্দ্রমণ্ডলের, ঠিক আছে। তাহলে পৃথিবীর আবরণ হলো ভূত্বক, এই যে ভূত্বক ক্রাস্ট, এবং বাইরের কেন্দ্রমণ্ডল, এই যে আউটার কোরটা কেমন থাকে, লিকুইড আয়রন প্লাস নিকেল থাকে আউটার কোরে, ওটা পরে বলছি। তাহলে পৃথিবীর আবরণ হলো ক্রাস্ট এবং আপার কোরের মধ্যে সিলিকেট শিলার একটি স্তর, এটা হচ্ছে সিলিকেট শিলার একটি স্তর, ঠিক আছে। তাহলে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর হচ্ছে সিলিকেটের একটি স্তর। লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর হচ্ছে সিলিকেটের একটি মোটা স্তর, ঠিক আছে, সিলিকেটের একটি মোটা স্তর। ওকে, এটির ভর মানে এর ভর, লোয়ার ম্যান্টেল এবং আউটার ম্যান্টেলের ভর হচ্ছে 4.01 ইন্টু 10⁻²৪, মানে 4.01 ইন্টু 10⁻²৪ কেজি। এবং এইভাবেই পৃথিবীর ভরের 67% তৈরি করে, পুরো পৃথিবীর ভরের 67% তৈরি করে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর, বোঝা গেল, 67% তৈরি করে বা গঠন করে। তো এই স্তরের মোটা কত, এই স্তরের মোটা অ্যাকচুয়ালি 2885 কিলোমিটার, কিন্তু ধরে নেন প্রায় 2900 কিলোমিটার। তাহলে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের, এই যে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের পুরুত্ব কত বা মোটা কত, ঠিক কত, ঠিক হচ্ছে 2885 কিলোমিটার, মোটামুটি অ্যাকুরেট, আর প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওকে, তো পুরো পৃথিবীর আয়তনের প্রায় 84% গঠন করে এই স্তরটা, পুরো পৃথিবীর প্রায় 84% গঠন করে। তো এই স্তরটি প্রধানত শক্ত হয়। ওকে, তাহলে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরটি প্রধানত শক্ত হয়, আন্ডারস্টুড। কিন্তু ভূতাত্ত্বিক সময়ের স্কেলে, মানে ভূগোলবিদদের স্কেল অনুসারে এই স্তরটি সান্দ্র তরল পদার্থ হিসাবে আচরণ করে। এই স্তরটি ভূতাত্ত্বিকদের মতে সান্দ্র তরল পদার্থ হিসাবে আচরণ করে। ওই যে দেখুন লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের মধ্যবর্তী দেখুন লিকুইড আয়রন প্লাস নিকেল আছে, আছে না, লিকুইড আয়রন প্লাস নিকেল। তাহলে লোয়ার ম্যান্টেল এবং আউটার ম্যান্টেলের মধ্যে কি আছে, লিকুইড আয়রন প্লাস নিকেল। তাহলে এখানে কি আছে, আয়রন প্লাস নিকেল, মানে সান্দ্র তরল পদার্থ হিসাবে ভাসছে। এই আয়রন এবং নিকেল কি থাকে, তরল পদার্থ হিসাবে থাকে লোয়ার ম্যান্টেল এবং আউটার ম্যান্টেলের মধ্যে,
আন্ডারস্টুড? এটা ভূতাত্ত্বিকদের মতে প্রথমে বললো শক্ত ভূতাত্ত্বিক, তারপরে বলছে না, ভূতাত্ত্বিক সময়ের স্কেলের মতে এই স্তরটি সান্দ্র তরল পদার্থ হিসেবে আয়রন ও নিকেল তরল সান্দ্র পদার্থ হিসাবে থাকে। আয়রন প্লাস নিকেল সান্দ্র তরল পদার্থ হিসাবে থাকে লোয়ার ম্যান্টেল এবং আউটার ম্যান্টেলের মিডিলে, মানে 2900 কিলোমিটারের মিডিলে। বোঝা গেল? তো আবার কি হয়, কখনো কখনো এই স্তরটি ক্যারামেলের ধারাবাহিকতা হিসেবে কাজ করে। বললাম না এখানে ইয়েলো কালার হতো, ইয়েলো। ক্যারামেল মানে কি? কমলা লেবু কালার। ক্যারামেল মানে কমলা লেবুর মতো থাকে না, কমলা লেবু ইয়েলো কালার, তো কমলা লেবুর মতো হয়ে থাকে। দেখুন পুরো কমলা লেবুর মতো হয়ে আছে, তো ইয়েলো কালার এখানে দিতে হতো, কিন্তু আমার কাছে কালার নেই ফ্রেন্ডস, ওকে, তার জন্য সরি। তো ক্যারামেল মানে কমলা লেবুর মতো আচরণ করে। মাঝে মধ্যে লোয়ার ম্যান্টেল, এই যে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর কমলা লেবুর মতো আচরণ করে। আর কমলা লেবুর ভিতরটা কি লিকুইড থাকে, আর তার মধ্যে কি অ্যাসিড থাকে। তো ওই রকম ক্যারামেলের মতো পৃথিবীর অভ্যন্তর ভাগও লোয়ার ম্যান্টেল এবং আউটার ম্যান্টেল ক্যারামেলের মতোই থাকে, মানে কমলা লেবুর মতোই থাকে, ইয়েলো কালার। তার মধ্যে লিকুইড কি থাকে? আয়রন প্লাস নিকেল লিকুইড হিসাবে থাকে, রাইট? ওই জন্য বলছে ক্যারামেলের ধারাবাহিকতা হিসাবে কাজ করে। তো লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর মধ্য সমুদ্রের শৈলশিরাতে, মধ্য সমুদ্রের মানে আটলান্টিক প্রশান্ত মহাসাগরের যে একটা শৈলশিরা নাই, তো শৈলশিরাতে ম্যান্টেলের আংশিক গলনের ফলে মানে কিছুটা আংশিক গলনের ফলে কি হয়, মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়। ঠিক আছে, মানে সাগরের মধ্যেই লাভা বেরোতে থাকে। ঠিক আছে, লাভা বেরোতে থাকে, ম্যাগমা নিচে থাকে আর লাভা বেরোতে থাকে। লাভা বেরিয়ে আগ্নেয়গিরি তৈরি করে। ওই আগ্নেয়গিরি তখন কি হয়, ব্যাসাল ঠান্ডা তাপ বিকিরণ করে মহাসাগরীয় শৈলশিরা তৈরি করে, মানে দ্বীপের মতো গঠন করে। তো ওটা পুরো ব্যাসাল্ট শিলাতে ভর্তি থাকে। ওটাকে আমরা কি বলি? আগ্নেয়গিরি বলি বাংলায়, বা আগ্নেয় মালা বলি না, যেটা মালার মতো হয়ে থাকে। ঠিক আছে, তো এটা মহাসাগরে হয়। তো ওটা কোত্থেকে লাভা বের হয়? লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর থেকে বের হয়। ওই যে লিকুইড আয়রন প্লাস নিকেল যেটা লাভা বের হয়, এই ইউটিউবে দেখায়, তারপরে যে কোনো ফেসবুকে দেখায়, বা ডিসকভারি চ্যানেলে দেখেছেন আশা করি। মহাসাগরের ভিতরে, মহাসাগর থেকে লাভা বের হয়, আর লাভা বেরিয়ে আবার সাগরে পড়তে পড়তে কি হয়, পুরো একদম লাল কালারের, মানে 900 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে কত হবে এখানে 1000 ডিগ্রি সেলসিয়াস, 1000 ডিগ্রি সেলসিয়াস ধরে নেন মোটামুটি গরম লাভা বেরোয়। লাভা বেরিয়ে জলে যেমনই টাচ হয় তেমনই কী হয়, পাথরে পরিণত হয়ে যায়। এইভাবে পুরো দ্বীপ গঠন করে দেয় ব্যাসাল্টের মতো। তো ওটাকে বলছে মহাসাগরীয় ভূত্বক গঠন করে। তাহলে ওটা কোত্থেকে বের হয়? লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর থেকে বের হয়। মানে 2900 কিলোমিটার থেকে, আর আউটার কোর হচ্ছে 5155 কিলোমিটার মোটা। তাহলে লোয়ার ম্যান্টেলের ঠিক হচ্ছে 2885 কিলোমিটার ঠিক, আর আউটার কোর পর্যন্ত এর ঠিক হচ্ছে 5155 কিলোমিটার। ওকে, তাহলে এখান পর্যন্ত হচ্ছে লোয়ার ম্যান্টেল হচ্ছে 2885 কিলোমিটার, 2900 কিলোমিটার মোটা, আর আউটার কোর যেটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল যাকে বলা হয়, সেটা হচ্ছে 5155 কিলোমিটার পুরু। এই জায়গা থেকে এই মানে তরল আয়রন এবং নিকেল বেরোতে থাকে, এবং মহাসাগরে বেরিয়ে ওই আগ্নেয়গিরি তৈরি করে ওখানে মহাসাগরীয় ভূত্বক গঠন করতেই আছে, এখনও বেরোচ্ছে, এখন ভূত্বক গঠন হতেই আছে। আর এই জন্য মাঝে মধ্যে ওই ভূমিকম্প হয় এবং সুনামিও উঠে, ওই এখান থেকেই হয়, লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর থেকেই ভূমিকম্প হয়। ওকে, তারপর দেখবেন এরই মিডিলে আবার কি আছে, একটা সাব জাংশন জোন আছে। ঠিক আছে, সাব জাংশন জোন আছে, এরই মধ্যে আমি করিনি, সাব জাংশন জোন আছে একটা,
এর মধ্যে একটা সাবজাংশন জোন, এগুলো খুব ডিপ সাবজাংশন, এগুলো খুব ডিপ। সাবজাংশন অতটা দেবে না। তো সাবজাংশন আছে, তো সাবজাংশনে ম্যান্টেলের আংশিক গলনে, আবার সেম ম্যান্টেলের আংশিক গলনে কি হয়, মহাদেশীয় ভূত্বক তৈরি হয়। মহাদেশীয় ভূত্বক তৈরি হয়, একটা তো মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়, মানে জল থেকে বেরোয়, জল থেকে বেরিয়ে মহাসাগরীয় ভূত্বক তৈরি হয়। আর একটা কী হয়, এই মহাদেশীয় ভূত্বক তৈরি হয়, আর একটা মহাদেশীয় ভূত্বক তৈরি হয়, মানে মহাদেশ থেকে সাবজাংশন যেটা জোন আছে এর মধ্যে সাবজাংশন জোন আছে। এই সাবজাংশন থেকে মানে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের এখানে একটা তো সীমা আছে, তার মধ্যে সাবজাংশন জোন আছে। তো এই সীমা থেকে আবার কি হয়, লাভা বেরিয়ে কি গঠন করে, লাভা বেরিয়ে মহাদেশীয় ভূত্বক তৈরি করে, মহাদেশীয় ভূত্বক তৈরি করে, বোঝা গেল, মহাদেশীয় ভূত্বক তৈরি করে বা কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি করে, কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি করে। ওকে, তাহলে একটা কি তৈরি করে, একটা লোয়ার ম্যান্টেল এবং আউটার ম্যান্টেল থেকে লাভা বেরিয়ে একটা ওশেনিক ক্রাস্ট তৈরি হয়, আর একটা লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের মিডিল থেকে লাভা বেরিয়ে কি তৈরি হয়, মহাদেশীয় বা কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি হয়। বোঝা গেল, তাহলে দুটো থেকেই বের হয়, কিন্তু একটা জলের মধ্য থেকে বের হয় আর একটা ভূত্বকের মধ্য থেকে বের হয়। দুটো থেকে লাভা বেরিয়ে ভূত্বক গঠন করে, একটা মহাসাগরে গঠন করে ভূত্বক আর একটা মহাদেশে গঠন করে। তাহলে একটা কন্টিনেন্টাল ক্রাস্ট তৈরি করে আর একটা ওশেনিক ক্রাস্ট তৈরি করে। বুঝতে পারলাম? তাহলে আপার ম্যান্টেল, এই যে আপার ম্যান্টেল, ওকে, আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেল যা আছে, আপার ম্যান্টেল এবং লোয়ার ম্যান্টেলকে বিভক্ত করেছি কি, এটা তো বলেছি রেপিটেড ডিসকন্টিনিউটি, রাইট, রেপিটেড ডিসকন্টিনিউটি, এটা তো বলেছি আমি। তাহলে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের সীমানা দেখুন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। লোয়ার ম্যান্টেল এটা, রাইট, লোয়ার ম্যান্টেল এবং এটা হচ্ছে আউটার কোর। তাহলে আউটার কোর এবং লোয়ার ম্যান্টেল এই যে সীমাটা না, এই সীমাটাকে কি বলা হয়, এই সীমাটাকে বলা হয় লোয়ার ম্যান্টেল প্লাস আউটার কোর। লোয়ার ম্যান্টেল প্লাস আউটার কোরকে বলা হয় গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। ভালো করে বুঝে যান, লোয়ার ম্যান্টেল, এই যে লোয়ার ম্যান্টেল সবুজটা দেখুন, আর প্লাস আউটার কোর, তাহলে আউটার কোর, এই যে আউটার কোর, তাহলে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের এই সীমারেখাকে কী বলা হয়, এটাকে বলা হয় গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আন্ডারস্টুড ফ্রেন্ডস? বেশি রিপিট করা ভালো না, খুব কঠিন চ্যাপ্টার তো, ওই জন্য একটু বলছি। ওকে, তো পৃথিবীর ম্যান্টেল, মানে এই যে ম্যান্টেল আছে না, পৃথিবীর ম্যান্টেল দুটি প্রধান রিওলজিক্যাল স্তরে বিভক্ত। ম্যান্টেল যে কোরটা আছে দুটি প্রধান রিওলজিক্যাল স্তরে বিভক্ত। একটা কি উচ্চতম ম্যান্টেল নিয়ে গঠিত, মানে এই যে আপার ম্যান্টেল নিয়ে গঠিত নমনীয় স্তরকে কী বলা হয়, অ্যাথনোস্ফিয়ার। নমনীয় স্তরকে বলা হয় অ্যাথনোস্ফিয়ার। আর পৃথিবীর অভ্যন্তরভাগের আউটার কোর, পৃথিবীর অভ্যন্তরভাগের ম্যান্টেল দুটিকে লিথোস্ফিয়ার এবং অ্যাথনোস্ফিয়ার দ্বারা পৃথক করা হয়েছে। ঠিক আছে, তাহলে আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরকে লিথোস্ফিয়ার, পৃথিবীর ম্যান্টেলকে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর যেটা আছে এই দুটোকে বিভক্ত করা হয়েছে লিথোস্ফিয়ার এবং অ্যাথনোস্ফিয়ার দ্বারা পৃথক করা হয়েছে। শুধু এইটুকু জেনে নেন। ওকে, তো লিথোস্ফিয়ারের অন্তর্নিহিত সমুদ্রের ভূত্বকের পুরুত্ব কত হচ্ছে, আগে বলেছি 100 কিলোমিটার। লিথোস্ফিয়ারের মোটা কত হচ্ছে, লিথোস্ফিয়ারটা মোটা কত, 100 কিলোমিটার। ওকে, 100 কিলোমিটার পুরু, যেখানে লিথোস্ফিয়ারের অন্তর্নিহিত মহাদেশীয় ভূত্বকের পুরুত্ব কত হচ্ছে, লিথোস্ফিয়ারের পুরুত্ব হচ্ছে 150 থেকে 200 কিলোমিটার। ওটা আমি লিখিনি,
150 থেকে 200 কিলোমিটার। 150 থেকে 200 কিলোমিটার এটা সায়েন্টিস্টরা অনুমান করেছে। বাস এইটুকুই জেনে নেন, আর বেশি জানার দরকার নেই। আর একটা জেনে নেন, লিথোস্ফিয়ার স্তরটি সবসময় কী হয়, ব্যাসাল্ট দ্বারা গঠিত থাকে। যেমন পাহাড় পর্বত বললাম একটু আগে, মাউন্টেন্স, প্ল্যাটিউ, প্লেন্স, এগুলো কি ব্যাসাল্ট দ্বারা গঠিত, রাইট? তাহলে লিথোস্ফিয়ার একেই বলা হয়। তাহলে লিথোস্ফিয়ার বিভিন্ন রকমের খনিজ এবং শৈলশিরা দ্বারা গঠিত এবং ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত থাকে। এই লিথোস্ফিয়ারটা ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত থাকে। আর অ্যাস্তনোস্ফিয়ার যেটা আছে, অ্যাস্তনোস্ফিয়ার এটা গ্রানাইট শিলা দ্বারা গঠিত, তাহলে যদি বলে অ্যাস্তনোস্ফিয়ার স্তরটি কোন উপাদান দ্বারা গঠিত বা কোন খনিজ দ্বারা গঠিত বা কোন পদার্থ দ্বারা গঠিত, তাহলে গ্রানাইট দ্বারা গঠিত অপশান থাকবে। যদি বলে লিথোস্ফিয়ার কোন উপাদান দ্বারা গঠিত, তাহলে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। বুঝা গেল? তাহলে অ্যাস্তনোস্ফিয়ার হচ্ছে গ্রানাইট শিলা দ্বারা গঠিত আর লিথোস্ফিয়ার হচ্ছে ব্যাসাল্ট শিলা দ্বারা গঠিত। কমপ্লিট। এবার পড়ব লোয়ার মেন্টাল, শেষ করলাম। এবার আউটার কোর আর ইনার কোর থাকছে, তাই না? তাহলে আউটার কোর কত? লিকুইড আয়রন, এর আগে বলে দিয়েছি, লিকুইড আয়রন প্লাস নিকেল, আর এদিকে হবে সলিড আয়রন প্লাস নিকেল। তাহলে আউটার কোর আর ইনার কোর বাকি থাকছে, তাই না? তাহলে দেখুন আউটার কোর এটা, এই যে আউটার কোর এটা, এই যে চলে আসুন এখানে ভালো করে চোখ দিয়ে দেখুন, আউটার কোর এটা আর এটা হচ্ছে ইনার কোর, মানে বাইরের কেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল, আর এটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে এক কথায় আউটার কোর বাইরের কোর, আউটার কোর আর ইনার কোর অন্তঃকেন্দ্রমণ্ডল আর বাইরের কেন্দ্রমণ্ডল যাকে বলা হয়। ওকে, তাহলে পুরো পৃথিবীর বাইরে এই যে কোর আছে না, পৃথিবীর বাইরের অভ্যন্তরভাগে যে কোরটি হলো একটি তরল স্তর, ঠিক আছে? আউটার কোরটা হচ্ছে একটি তরল স্তর, এই যে আউটার কোর হচ্ছে একটি তরল স্তর, রাইট? এটি প্রায় 2260 কিলোমিটার পুরু। এটি প্রায় কত? 2260 কিলোমিটার পুরু। আউটার কোরের কথা বলছি, 2260 কিলোমিটার পুরু। ওকে, যা বেশিরভাগ যেখানে আয়রন ও নিকেল দ্বারা গঠিত থাকে, বেশিরভাগ এই যে আয়রন ও নিকেল দ্বারা গঠিত থাকে, বললাম না আয়রন ও নিকেল দ্বারা গঠিত থাকে। তাহলে আউটার কোরটা বেশিরভাগ আয়রন ও নিকেল দ্বারা গঠিত থাকে। ওকে, যা পৃথিবীর কঠিন অভ্যন্তরীণ মানে ভিতরের কোরের ওপরে, ভিতরের এই যে কোর আছে না, কোরের ওপরে গঠিত, কোরের ওপরে এবং ম্যান্টেলের নিচে, কোরের ওপরে এবং ম্যান্টেলের নিচে, এই যে কোরের ওপরে এবং ম্যান্টেলের নিচে এবং কোরের উপরে, রাইট? এটা আউটার কোর, এটা ইনার কোর। তাহলে কোরের উপরে এবং ম্যান্টেলের নিচে, ঠিক আছে, অবস্থিত থাকে। বোঝা গেল? তাহলে আউটার কোরের কথা বলছি। ওকে, এখনো ইনার কোর যায়নি। আউটার কোর মানে ম্যান্টেলের নিচে এবং আউটার কোরের উপরে আউটার কোরটি অবস্থিত থাকে। ওকে, তাহলে বাইরের কোরটি মানে আউটার কোরটি পৃথিবী পৃষ্ঠের নিচে, পৃথিবী যে আছে না, পৃথিবী পৃষ্ঠের নিচে প্রায় 1889 কিলোমিটার কোর ম্যান্টেল সীমানায় শুরু হয়। 1889 কিলোমিটার কোর ম্যান্টেল সীমানায় শুরু হয়, ঠিক আছে? তো মেন আমি যেগুলো লিখেছি এগুলোই মনে রাখবেন, কিলোমিটারগুলো আমি যেগুলো লিখছি এগুলো একটু ডেফিনেশন বলে দিচ্ছি, মানে অনেক কঠিন চ্যাপ্টার এটা। ওকে, তো এই কিলোমিটারগুলোই মনে রাখবেন। আন্ডারস্টুড? তাহলে কোর ম্যান্টেল সীমানায় শুরু হয় কত কিলোমিটার? 1889 কিলোমিটারে কোর ম্যান্টেল সীমানায় শুরু হয়। এই যে কোর ম্যান্টেল সীমানায় শুরু হয়, এখান থেকে শুরু হয় দিয়ে আউটার কোরে যায়, আউটার কোর, তারপরে ইনারে যাবে। তাহলে এই যে 1885 কিলোমিটার ধরে নেন আর একটু, তা 89 ওই জন্য দিয়েছে, আর 4 কিলোমিটার ধরে নেন, তাহলে 1889 কিলোমিটার, ঠিক মানে সীমানা থেকে একটু 4 কিলোমিটার। ওকে,
তো এবং 5150 কিলোমিটার, এই যে 5150 কিলোমিটার, আর ইনার করে যখন যাব তখন 5 কিলোমিটার, বা এক কথায় প্রায় 5155 কিলোমিটার ঠিক, 5155 কিলোমিটার ঠিক। আউটার কোরের শেষ সীমা হচ্ছে 5155 কিলোমিটার ঠিক। ওকে, তো 5155 কিলোমিটার অভ্যন্তরীণ মূল সীমানায়, এই যে এখানে মূল সীমানায় পৃথিবী পৃষ্ঠের নিচে শেষ হয়, পৃথিবী পৃষ্ঠের নিচে শেষ হয়। কত কিলোমিটার শেষ হয়? 5155 কিলোমিটার শেষ হয় আউটার কোর। ওকে, ইনার কোর তো এখনো বাকি আছে, এই যে 6370 শেষ হয়, রাইট? তাহলে 5155 কিলোমিটারে আউটার কোর শেষ হয়। আন্ডারস্টুড? কোর ম্যান্টেল সীমানার তাপমাত্রা প্রায় 4137 থেকে, কোর ম্যান্টেলের তাপমাত্রা প্রায় কত হয়? 4137 থেকে, মানে আউটার কোর এবং লোয়ার ম্যান্টেল। তো কোর আর এবং ম্যান্টেলই বলি, তো কোর ম্যান্টেলের তাপমাত্রা শুরু হয় 4137 থেকে 4300 কেলভিন, কেলভিনে এবার পড়ছি, সেলসিয়াস না, কেলভিন। 4137 থেকে 4300 কেলভিন। ওকে, নিচের ম্যান্টেল এবং মানে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর, এই যে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোর, লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরকে বিভক্ত কে করেছে? একটু আগে বললাম গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। তাহলে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরকে, লোয়ার ম্যান্টেল প্লাস আউটার কোরের মানে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের এই সীমানাটাকে কি বলা হয়? গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। এটা দুইবার বলা হয়ে গেল ফ্রেন্ড, তাই না? যাক, মেনটেন করে নেন একটু, ওই জিনিসটা আমি দুইবার পড়িয়ে দিচ্ছি, যাই হোক রিপিট হলো, তাই না? যেখানে ইনার কোর পড়াতে হতো সেখানে আউটার কোর শুরু করে দিয়েছিলাম, তাই জন্য সরি ফ্রেন্ড। ওকে, তো যাই হোক ভালোই হবে, দুইবার করে শিখবেন। তো এবার পড়বো লাস্ট কি? ইনার কোর। ইনার কোর, ওকে, ইনার কোর বা অন্তঃকেন্দ্রমণ্ডল, ইনার কোর। এটা হচ্ছে পুরো ইনার কোর, একদম লাস্ট, পৃথিবীর অভ্যন্তর ভাগ শেষ, ইনার কোর একদম অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা। তো পৃথিবীর অভ্যন্তরীণ কোর হলো পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তর। পৃথিবীর অভ্যন্তরীণ কোর হলো পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক স্তর, মানে লাস্ট স্তর এটা পৃথিবীর। ওকে, এই স্তরটি প্রাথমিকভাবে একটি কঠিন বল হিসেবে থাকে। এই স্তরটি প্রাথমিকভাবে একটি কঠিন বলের মতো হিসেবে থাকে, যেটা অনুমান করা হয়, বলের মতো হয়ে থাকে যেটা অনুমান করা হয়, ঠিক আছে? যার ব্যাসার্ধ প্রায় 1220 কিলোমিটার। এই কোরের ব্যাসার্ধ প্রায় 1220 কিলোমিটার অনুমান করা হয়েছে, সম্পূর্ণ অনুমান। ওকে, 1220 কিলোমিটার ব্যাসার্ধ, ঠিক আছে? এটা ফুটবলের মতো হয়ে থাকে, যা পৃথিবীর ব্যাসার্ধের, এই যে পুরো পৃথিবী ব্যাসার্ধের প্রায় 20%, পুরো পৃথিবীর ব্যাসার্ধের প্রায় এটা 20% থাকে কোরটা, রাইট? বা চাঁদের ব্যাসার্ধের, মানে আকাশের উপরে যে চাঁদ নাই, তো চাঁদের ব্যাসার্ধের 70% প্রায়, চাঁদের ব্যাসার্ধের 70% প্রায়। তো সরাসরি পরিমাপের জন্য, মানে এটাকে যে সরাসরি পরিমাপ করবে বৈজ্ঞানিকরা, তো পরিমাপের জন্য পৃথিবীর মূল্যের কোনো নমুনা নেই। যেমন পৃথিবীর আবরণের জন্য যেমন রয়েছে, পৃথিবীর আবরণে যেমন রয়েছে, মানে ক্রাস্ট যেমন বুঝতে পারে বৈজ্ঞানিকরা, কিন্তু এটা অনুমান করা হয়েছে, কিন্তু এগুলো অরিজিনাল, এগুলো বোঝা যায়, কিন্তু এটা অনুমান করা হয়েছে, ঠিক আছে? কিন্তু এর সঠিক এখনও বের করতে পারেনি বৈজ্ঞানিকরা, যে ইনার কোরে এমন কি আছে, বা পৃথিবীর কেন্দ্রমণ্ডলটা কি। যেমন ক্রাস্টটা বুঝতে পেরেছে, আপার ম্যান্টেল বুঝতে পেরেছে, কিন্তু এই ইনার কোর বুঝতে পারেনি, এটা অনুমান করে বলা হয়েছে। ওকে ফ্রেন্ডস, তো যেমন তো পৃথিবীর মূল সম্পর্কে তথ্য বেশিরভাগই, তাহলে পুরো পৃথিবীর মূল সম্পর্কে তথ্য বেশিরভাগ কোত্থেকে পাওয়া যায়? সিসমিক ওয়েভ, মানে তরঙ্গ নাই, সিসমিক ওয়েভ, ভূমিকম্প তরঙ্গ যেটা, সিসমিক ওয়েভ, ভূমিকম্প তরঙ্গ বা সিসমিক তরঙ্গ যেটা, সিসমিক তরঙ্গ বলে না,
এবং পৃথিবীর ম্যাগনেটিক জোন বিশ্লেষণের থেকে। তাহলে ইনার কোর সম্বন্ধে হালকা অনুমান কোত্থেকে পাওয়া যায়? সিসমিক তরঙ্গ বা সিসমিক ওয়েভ এবং পৃথিবীর ম্যাগনেটিক জোন থেকে। ভূমিকম্প যখন হয় তো ভূমিকম্পের একটা তরঙ্গ বের হয় না এই ইনার মণ্ডল থেকে, ভূমিকম্প কেন্দ্রমণ্ডল থেকে হয়। আর এখানে লোয়ার মেন্টাল এবং আউটার কোর থেকেও হয়, ঠিক আছে। তো মেন কেন্দ্রমণ্ডল, তো এখান থেকে যেটা হয়, তো এখান থেকে সিসমিক ওয়েভ ছাড়ে, রাইট। এবং পৃথিবীর একটা ম্যাগনেটিক জোন আছে, ম্যাগনেটিক মানে চুম্বকত্ব জোন যেটা। তো যখন ভূমিকম্প হয় ওই সিসমিক তরঙ্গের মাধ্যমে এবং ম্যাগনেটিক জোনের মাধ্যমে বা বিশ্লেষণ করে বৈজ্ঞানিকরা অনুমান করেছে যে অভ্যন্তরীণ কোরটি কিছু অন্যান্য উপাদানের সাথে, ইনার কোরটি পৃথিবীর অন্যান্য উপাদানের সাথে একটি লোহা ও নিকেল সংকর ধাতু দ্বারা গঠিত বলে মনে করা হয়। মানে এই ইনার কোরটি সলিড আয়রন বা নিকেল দ্বারা গঠিত বলে মনে করা হয়। বিশ্লেষণ করেছে সিসমিক ওয়েভ এবং ম্যাগনেটিক জোনের বিশ্লেষণ থেকে অনুমান করেছে বৈজ্ঞানিকরা যে ইনার কোর যেটা আছে, পুরো কেন্দ্রমণ্ডল মানে অন্তঃকেন্দ্রমণ্ডল যেটা আছে ইনার কোর, সেটা সলিড আয়রন প্লাস নিকেল মানে সলিড আয়রন এবং নিকেল দ্বারা গঠিত হতে পারে, কিন্তু আউটার কোরটা কি আছে, এটা ওই জন্য তরলের মতো করেছি লাল। আউটার কোরটা লিকুইড আয়রন প্লাস নিকেল দ্বারা গঠিত। তো এখান থেকে বেশিরভাগ ভূমিকম্প হলে কি হয়, লাভা বের হয়, এখান থেকে লাভা বেশি বের হয়, ওই জন্য লোয়ার এবং আউটার কোর থেকে বেশি লাভা বের হয় না, দিয়ে মহাসাগর ভূত্বক গঠন করে, ক্রাস্ট গঠন করে, ওশেনিক ক্রাস্ট গঠন করে এবং কন্টিনেন্টাল ক্রাস্টও গঠন করে, দুটোই। ওই জন্য এই লিকুইড বের হয়, ওই লাভা যেটা লিকুইড সেটাতে কী মিক্স থাকে, লিকুইড আয়রন প্লাস নিকেল, দিয়ে ওটা ঠান্ডা হয়ে তখন ব্যাসাল্ট গঠন করে পাথরের ভূত্বক তৈরি করে, রাইট, মহাসাগরের মধ্যে এবং মহাদেশের মধ্যেও। তো ওই রকমই এই ইনার কোর যেটা আছে, তো বৈজ্ঞানিকরা অনুমান করেছে সিসমিক ওয়েভ এবং ম্যাগনেটিক জোনের দ্বারা যে ইনার কোরটে সলিড আয়রন এবং নিকেল দ্বারা গঠিত। ইনার কোর যেটা আছে এটা সলিড আয়রন এবং নিকেল দ্বারা গঠিত আছে এবং একটা বলের মতো হয়ে আছে, রাইট, বলের মতো হয়ে আছে, এটা মনে করা হচ্ছে। তাহলে অভ্যন্তরীণ যে কোর আছে, অভ্যন্তরীণ কোরের স্তরের তাপমাত্রা প্রায় কত? অভ্যন্তরীণ কোরের স্তরের তাপমাত্রা প্রায় 5700 কেলভিন। এই অভ্যন্তরীণ ইনার কোরের তাপমাত্রা প্রায় 5700 কেলভিন, সেলসিয়াস না কেলভিন, 5700 কেলভিন অনুমান করা হয়, ঠিক আছে, 5700 কেলভিন এটা অনুমান করা হয়, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায়, মানে সূর্যের পৃষ্ঠের যে তাপমাত্রা আছে, সূর্যের ভিতরভাগে তো কোটি কোটি কেলভিন আছে তাপমাত্রা, ওটা না, সূর্যের পৃষ্ঠের ভাগের যে তাপমাত্রা 6000 আছে, ওইরকমই পৃথিবীর অভ্যন্তরভাগের তাপমাত্রা 5700 কেলভিন, ওইরকমই পৃথিবীর পৃষ্ঠের মোটামুটি সমান তাপমাত্রা থাকে পৃথিবীর ইনার কোরে। বোঝা গেল? তাহলে পৃথিবীর ইনার কোরের তাপমাত্রা কত? প্রায় 5700 কেলভিন অনুমান করা হয়, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায়। আন্ডারস্টুড? তাহলে এবার দেখুন, তাহলে আউটার কোর এবং ইনার কোরের, এই যে আউটার কোর এটা হচ্ছে ইনার কোর। তাহলে আউটার কোর এবং ইনার কোরের এখানে দেখুন বলের মতো হয়ে আছে, একটা সীমারেখা টানা আছে লাল, তো এই সীমারেখাকে কী বলা হয়? আউটার কোর এবং ইনার কোরের সীমারেখাকে বলা হয়, এই যে আউটার কোর প্লাস ইনার কোর, এই সীমারেখাকে বলা হয় লেহম্যান ডিসকন্টিনিউটি। তাহলে আউটার কোর এবং ইনার কোরের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় লেহম্যান বিযুক্তি রেখা বা লেহম্যান ডিসকন্টিনিউটি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখবেন, খুব আসে পরীক্ষায় এই ডিসকন্টিনিউটি বা সীমাগুলো। ওকে, আর লিথোস্ফিয়ার বলে দিলাম, অ্যাস্ট্রনোস্ফিয়ার কি,
গ্রানাইট দ্বারা গঠিত। লিথোস্ফিয়ার হচ্ছে উপরের অংশ ক্রাস্টের। ওকে, আর বেশি এগুলো আছে যে আপার ম্যান্টেল প্লাস লোয়ার ম্যান্টেলের মধ্যবর্তী সীমারেখাকে কী বলা হয়? তাহলে রেপিডটি ডিসকন্টিনিউটি বলা হয়। আপার ক্রাস্ট এবং লোয়ার ক্রাস্টের মধ্যবর্তী সীমারেখাকে কী বলা হয়? কনরাড ডিসকন্টিনিউটি বলা হয়। লোয়ার ক্রাস্ট প্লাস আপার ম্যান্টেলের সীমারেখাকে কী বলা হয়? এটা কি বলেছি? বলিনি মনে হয়। এই যে লোয়ার ক্রাস্ট ক্রাস্ট এটা বলা হয়নি, এটা কিছু না, একটু আছে। এই যে লোয়ার ক্রাস্ট আছে না নিচে কালোটা, লোয়ার ক্রাস্ট প্লাস আপার ক্রাস্ট উপরের ভাগ, মানে ভূত্বকের উপরিভাগ এবং ভূত্বকের নিচের ভাগের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় মোহ বিযুক্তি বা মোহরভিষিক বিযুক্তি। তাহলে লোয়ার ক্রাস্ট প্লাস আপার ম্যান্টেল, লোয়ার ক্রাস্ট, এই যে লোয়ার ক্রাস্ট প্লাস আপার ম্যান্টেল, এই যে এটা লোয়ার ক্রাস্ট, রাইট? ভূত্বকের নিচের অংশ, ক্রাস্টের নিচের অংশ লোয়ার ক্রাস্ট, এবং আপার ম্যান্টেল এটা। তো আপার ম্যান্টেল এবং লোয়ার ক্রাস্টের যে সীমারেখা আছে না কালো, তো কালো এই মধ্যবর্তী সীমারেখা কী বলা হয়? এটাকে বলা হয় মোহ বা মোহরভিষিক ডিসকন্টিনিউটি। এই যে দেখুন, এই যে কালো দাগে আছে, এইভাবে টেনেছি, তাহলে এটা হচ্ছে লোয়ার ক্রাস্ট, ঠিক আছে? ভূত্বকের নিচের অংশ লোয়ার ক্রাস্ট, আর আপার ম্যান্টেলের উপরিভাগ আপার ম্যান্টেল। তাহলে লোয়ার ক্রাস্ট এবং আপার ম্যান্টেলের এই কালো হে সীমারেখা যেটা আছে এটাকে কী বলা হয়? এটাকে বলা হয় মোহ বা মোহরভিষিক বিযুক্তি বা মোহ বা মোহরভিষিক ডিসকন্টিনিউটি। লোয়ার ক্রাস্ট প্লাস আপার ম্যান্টেলের মধ্যবর্তী সীমারেখাকে বলা হয় মোহ বা মোহরভিষিক ডিসকন্টিনিউটি। আন্ডারস্টুড ফ্রেন্ডস? আর এটা কি? লোয়ার ম্যান্টেল প্লাস আউটার কোরকে বলা হয় গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আউটার কোর প্লাস ইনার কোরকে বলা হয়, এই যে আউটার কোর প্লাস ইনার কোরের মধ্যবর্তী সীমারেখাকে কী বলা হয়? লেহম্যান ডিসকন্টিনিউটি। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মনে রাখুন। তো চ্যাপ্টারটা যদি বুঝতে অসুবিধা হয় তা আমাকে কমেন্ট করবেন, আমি পারলে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? মানে খুব কঠিন চ্যাপ্টার, খুব বুদ্ধি করে আমি অঙ্কন করে মেনগুলো দিয়েছি, এর বাইরে একটাও দিবে না। আর ডিসকন্টিনিউটি বেশি থাকে পরীক্ষায়, ঠিক আছে? এই যেগুলো ডিসকন্টিনিউটি চারটা আছে, 1, 2, 3, 4, একদম মনে করে নেবেন, ঠিক আছে? এই কত কিলোমিটার ঠিক এগুলো আসে না, এই ডিসকন্টিনিউটি বেশি আসে, আর লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার এইসব আছে। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো ফ্রেন্ডস? প্রতিক্রিয়া দেখান, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং কাইন্ডলি সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনের নোটিফিকেশন অবশ্যই দাবাতে ভুলবেন না। তাহলে কী হবে, যখন আমি ভিডিও ছাড়বো নতুন ভিডিও আপনাদের সাথে আপনাদের নোটিফিকেশানে চলে যাবে। আর এটা একটু বোঝার চেষ্টা করবেন ভালো করে, ঠিক আছে? খুব কঠিন চ্যাপ্টার, আমি কোনো রকমে বুঝালাম। যদি আমার প্রবলেম হয়ে থাকে তো আমাকে কমেন্ট করবেন, আমি দরকার হলে আবার পুনরায় কমেন্টে বুঝিয়ে দেবো বা আবার পুনরায় ক্লাস করবো। ওকে ফ্রেন্ডস, আজকে এইটুকু। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই, ভালো থাকুন এবং প্রতিক্রিয়া দেখান। ওকে ফ্রেন্ডস, বাই বাই।